যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। এবং চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই, দাবি মিল মালিকদের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচনকালে মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়া আর অতীতের অগ্নিসন্ত্রাসের কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচনে বিপুল বিজয় আওয়ামী লীগের প্রতি গণমানুষের আস্থার প্রতিফলন। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবার অঙ্গীকার করেন শেখ হাসিনা। মহানায়কের প্রত্যাবর্তনে বাঙালি পায় তার মুক্তির আনন্দে পরিপূর্ণতা। ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের মতো আওয়ামী লীগ আয়োজন করে আলোচনা সভার। এ সভায় যোগ দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সেদিনের নানান স্মৃতি তুলে ধরেন তার কন্যা আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং ফাঁসির আদেশ পর্যন্ত ইয়াহিয়া খান দিয়েছিল। তার বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানান ইস্যু। বলেন, যারা আন্দোলন করে ব্যর্থ হয় তারা কখনো জয়ী হতে পারে না। বিএনপির ব্যর্থতার কারণটা কি সেটা আমি বিএনপিকে বলবো, তাদেরই ভেবে দেখতে হবে। তারা কিভাবে আশা করতে পারে যে জনগণ তাদেরকে ভোট দেবে, যারা এই অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে। একটা সিটে 3 জন 4 জন 5 জন করে নমিনেশন। সকালে একজন হয়তো এক পরিমাণের টাকা দিল, তাকে দিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন তার থেকে একটু বেশি টাকা দিল, তখন আবার তাকে দেওয়া হলো। মনোনয়ন বাণিজ্যে তারেক রহমানের সংশ্লিষ্টতা নিয়েও কথা বলেন তিনি। একেবারে যারা এভাবে বঞ্চিত তাদের মুখ থেকেই আমরা পেয়েছি। একদিকে যেমন তারা এভাবে ট্রেড করলো, এবং আর একটা আপনারা জানেন, কেউ যদি ভাইয়ার সাথে কথা বলতে চায়, কারণ ভাইয়া নাকি আবার খালি ফোন নাম্বার বদলায়, সেই জন্য 1 নাম্বার পেলে হয় না, তো তার সাথে কথা বলতে হলে আবার পাউন্ডে সেখানে পেমেন্ট করতে হবে। উচ্চ আদালত থেকে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামের 25 জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধাপরাধীদের কখনো ভোট দেবে না, ভোট তারা দিতে চায়ও না, তারা দেয়নি। প্রধানমন্ত্রী বলেন, বিপুল বিজয় সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক। একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশকে সমৃদ্ধির শেষ দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকলকে অনুরোধ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় দলের নেতাদের পাশাপাশি শ্রদ্ধা জানাতে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও অনেকে উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলেও তিনি মন্তব্য করেন।
বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ডক্টর কামাল। বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। স্বাধীনতাকে সুসংগত করার পদ্ধতি হলো যে সারা পৃথিবীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। উনি যদি না আসতেন, আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। একদিকে বলছে আপনার জীবনের হুমকি, আপনার এটাকে একটু পিছ পাওয়ান। উনি হুমকি নিয়ে বলছে ঠিক আছে, আমার জীবন দিতে হলে দেব, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ নেই। 30শে ডিসেম্বর যেটা হয়েছে, এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? সেই কারণে বলি যে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। জনপদের সময় আরও থাকছে। নির্ধারিত সময়ের মধ্যে হাওরগুলোতে নির্মাণ হয়নি ফসল রক্ষা বাঁধ, শঙ্কায় কৃষক। রাজধানী সহ সারা দেশে চালের দাম বৃদ্ধি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও মিল মালিকরা। দুপুরে খাদ্য ভবনে মতবিনিময় সভায় খাদ্য বাণিজ্য মন্ত্রী চালের দাম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। চালের দাম কোথাও বাড়েনি দাবি করে চালকল মালিক সমিতি জানায় দেশের উত্তরাঞ্চল সহ কোনো মিলেই চাল সংকট নেই। যদিও সভার এক পর্যায়ে চালের দাম বাড়া নিয়ে হট্টগোলে জড়িয়ে পড়েন ঢাকা ও ঢাকার বাইরের ব্যবসায়ীরা। কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ তা বোঝার জন্য আন্তর্জাতিকভাবে দেখা হয় সে দেশ কতটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে। আপাত দৃষ্টিতে সরকারের আগের মেয়াদ বিবেচনায় নিলে চোখে পড়বে না ধান চালের সংকট। এরপরও রাজধানী সহ সারা দেশের বাজারে প্রায় প্রতি সপ্তাহেই কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে চালের দাম। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারি, তাই খাদ্য ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাখঢাক না রেখেই চালকল মালিকদের কাছে এর ব্যাখ্যা চান নতুন খাদ্যমন্ত্রী। দেশে কিন্তু বাম্পার ফলন হয়েছে, খাদ্য মজুদ তো ঠিক রয়েছে, আমার মনে কোনো জায়গায় ঘাটতি নেই। তাহলে আমাদের এই চাউলের দাম বৃদ্ধি কেন? এই মত বিনিময়ের জন্য আপনাদেরকে আহ্বান করা, যৌক্তিক কোনো কারণ আছে কি না সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। সবাই দেশের কোথাও চালের দাম বাড়েনি দাবি করে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানে সময় মতো চাল ক্রয়ে সরকারের প্রতি আহ্বান জানান মিল মালিকরা। যারা বলেন চালের দাম বেড়েছে, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, কার কত চাল লাগবে? আমরা চাল বেচতে পারছি না, আমরা আমাদের ব্যবসা চালাতে পারছি না। গভর্নমেন্ট 6 লক্ষ মেট্রিক টন চাউল সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে, এই দামে আমরা 10 লক্ষ মেট্রিক টন চাউল সরকারকে দিতে আমরা এক্ষুনি দেবো। কোথাও চাউলের দাম বৃদ্ধি হয় নাই। বারবার সাবধান করেছিলাম যেন নিয়ন্ত্রিত আমদানিটা হয়। অত্যধিক আমদানি হলে সামনের মৌসুমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। শোনা হয়নি আমাদের কথা। তবে সভার এক পর্যায়ে চালের দাম বেড়েছে কিনা তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মিল মালিকদের দুটি সংগঠনের নেতারা। পরিস্থিতি বিচারে উৎপাদন বা সরবরাহে কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। কোন রকম অসাধু উদ্দেশ্য যেন না থাকে, যেন আমরা ফেয়ারভাবে করতে পারি। যেমন খাদ্যের অভাব নেই, চালের অভাব নেই, হঠাৎ করে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, এমনটা যেন না। সভায় যে কোনো ধরনের সংকট এড়াতে সরকারি চাল মজুদের পরিমাণ 50 লক্ষ টন করার পাশাপাশি মিলের সঙ্গে আড়তের দামের পার্থক্য কঠোরভাবে তদারকির পরামর্শ দেয় মিল মালিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর সুনামগঞ্জের হাওড়াঞ্চলে 2,17,000 হেক্টর জমিতে বড় মৌসুমে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হাওরগুলোতে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ায় শঙ্কায় কৃষকরা। বান যদি আমরা ঠিক মতন হইতে আমরা সুবিধা ভালো হইতো, গৃহস্থ ঠিক মতন থাকতো, জমিন জমা ঠিক মতন থাকতো। এসবারের আগের বার আমরা ক্ষেত লাগাইছি পরে পানি নিচে গিয়া বাদে কত বিপদে গেল দিন। এইবার তো খাজনা করে গেছে লাগানে একবার পানি নেই। এবছর পানির সমস্যাটা বেশি, পানি নাই তখন নেই, সব ডুবা ডাবা সব না। বান না দিলে বান কোনের বুড়ো ক্ষেত আমরা করতে পারবো, করতে পারতাম না। বুড়ো পানি লই যাবি। আমরা রাস্তাঘাট যদি ভালো হয়, মাটি চাটি ভালো হয়, তো আবার যদি কিছু হয় তো আমরা করতাম, তুলতাম গৃহস্থী। আমি ছাত্র উচ্চ বিদ্যালয়ে পড়ি, খামলা পাওয়া যায় না, তাই জন্য আমি খামলার দাম বেশি, তাই জন্য আমি ক্ষেত্র জন্য আসি।
খামলা টামলা দিন মজুরি পাওয়া যায় না, মানে খামলা টামলা না পাওয়া সত্যি ওটা ছাত্র ভুলাই না লাগাইছি খামো কিতা করমু। জনপদের সময় আরো থাকছে। বন্দরনগরী হলেও চট্টগ্রামে আছে মাত্র একটি বাস টার্মিনাল, বিভিন্ন পয়েন্টে অসহনীয় যানজট, গড়িমসি আর সমন্বয়হীনতায় নির্মাণ হচ্ছে না নতুন টার্মিনাল। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে ফসল রক্ষা বাঁধ নিয়ে কথা বলতে রহমতপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাছ পাথর ধান সুনামগঞ্জের প্রাণ, সেই হাওর অধ্যুষিত সুনামগঞ্জ থেকে জনপদের সময় আড্ডায় আমি বসেছি। আমি এক ঝাঁক তরুণ নিয়ে যারা সুনামগঞ্জে কাজ করে, মাটি মানুষের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে আমি আড্ডায় বসেছি। আপনাদের সবাইকে আমাদের এই আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বছরই একটি আতঙ্কের খবর শুনি এবং পত্রপত্রিকায় পাই, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, যে প্রতি বছর বর্ষা এলেই সুনামগঞ্জবাসী আতঙ্কে থাকে, আপনারা আতঙ্কে থাকেন। এই আতঙ্কটা কেন? এই আতঙ্কর স্থায়ী কোনো সমাধান কি করা যায় না? এটা ঠিক বলেছেন যে আমাদের সুনামগঞ্জ হচ্ছে হাওর অধ্যুষিত এলাকা এবং এই সুনামগঞ্জের ২৬ লক্ষ মানুষের বেশিরভাগ মানুষই হচ্ছে একটি মাত্র ফসল, যেটা হচ্ছে বড় ফসল, এটার উপর নির্ভরশীল। এবং কোনো কারণে যদি আমাদের এই বড় ফসল তলিয়ে যায়, অকাল বন্যা কিংবা হাওরের বাঁধ ভেঙে, তখন এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের আর সীমা থাকে না। সারা দেশের মানুষ জানেন যে ২০১৭ সালে সুনামগঞ্জের সব হাওরের ফসল তলিয়ে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছিল। সে কারণেই আমরা এই অঞ্চলের মানুষ ফসল নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকি, কৃষকরা উদ্বিগ্ন থাকেন। এখন এই সময় উদ্বেগের কারণটা হচ্ছে যে এই ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ হয়। তো এবার যেটা হচ্ছে নির্বাচন সহ নানা কারণে এখনও হাওরের বাঁধ শুরু হয়নি, কিন্তু ফসল রোপণটা কিন্তু শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যখন ফসল রোপণ শেষ হয়ে যায়, কৃষকের দেখে তার ফসল রোপণ শেষ কিন্তু বাঁধের কাজ শুরু হয়নি বা বাঁধের কাজ হচ্ছে না, স্বাভাবিকভাবেই কৃষক সহ এই অঞ্চলের মানুষের মাঝে একটা উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। তো সেটাই এখন আমরা মনে করব যে যেহেতু ১৫ ডিসেম্বর কাজ শুরু হওয়ার কথা ছিল, এখনও হয়নি, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কৃষক সহ, আমি তো বললাম এই এলাকার সব মানুষই কৃষির সাথে সম্পর্কিত, কৃষি পরিবারের সাথে সম্পর্কিত, সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরা সবার কাছে আহ্বান জানাই সংশ্লিষ্টদের কাছে দ্রুত কাজ শুরু করার জন্য। এবং একটা কথা বলে রাখি যে এই দুর্যোগের পরে, ২০১৭ সালের দুর্যোগের পরে আপনারা জানেন মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তারা খুবই আন্তরিক গোটা হাওর এলাকার মানুষের প্রতি। সেই হাওর রক্ষা বাদে বোধ সর্বকালের সর্বোচ্চ বরাদ্দ এসেছিল গত বছর। হ্যাঁ, গত বছর, এবং মানুষ কিন্তু গতবার ফসল তুলতে পেরেছে। কিন্তু আপনাকে এটা বলে রাখি যে ২০১৭ সালে মানুষের যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু এক বছরের ফসল দিয়ে কাভার করা যাবে। আর এইটা পরপর অন্তত ৫ থেকে ৭ বার মানুষ ফসল। আচ্ছা, আপনার কাছে আবার আসছে, আমাকে একটু বলবেন আপনি যে একটি কথা, আমরা আজকে সারাদিন হাওর অঞ্চলে ছিলাম, যে সেখানে কৃষকেরা অভিযোগ করেছে সেখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যাতে করে ধান রোপণের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এটা কারণটা কি? এটা মানুষ, শ্রমিকরা নিরুৎসাহিত হচ্ছে কৃষি এই পেশার উপরে। কারণ এক মন ফসল ফলাতে যদি তার কস্টিং আসে ৭০০ টাকা, সে ওই ফসলটা উঠিয়ে ওর দাম পায় ৫০০ টাকা, ৬০০ টাকা। যদিও আমাদের সরকারি গোদাম আছে কিংবা সরকারি আছে, ওইখানে ১০০০ টাকা মন ধরে ধান নেওয়া হয়, কিন্তু কৃষকরা ওইটা সরাসরি দিতে পারে না, এটা মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়, এটা কৃষকদের আওতার বাইরে, কৃষকদের আওতার বাইরে। ধন্যবাদ, আবার আসবো। আপনি আমাকে একটু বলবেন যে এই সুনামগঞ্জ এসে আমরা আরেকটা অভিযোগ পেয়েছি বা কৃষকেরা অভিযোগ করেছে, অনেক ছোট ছোট হাওর আছে যেগুলো, যেহেতু সিলেট সুনামগঞ্জে ৯৫টা হাওর আছে এবং অধিকাংশ হচ্ছে কি হাওর অধ্যুষিত এলাকা, কিছু কিছু জায়গায় আছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে হাওর এলাকায় এবং জলাবদ্ধতা একটা স্থায়ী রূপ নিয়েছে। এই কারণটা কি এবং পানি উন্নয়ন বোর্ড সেক্ষেত্রে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? ইতিমধ্যেই আপনি জেনেছেন সুনামগঞ্জের অন্যতম একটি হাওর পাকনার হাওর। শুধু বৃহত্তর পাকনার হাওরেই জামালগঞ্জ উপজেলার কৃষি অফিস সূত্র অনুযায়ী ৫,০০০ হেক্টর জমি অনাবাদি ছিল। এতে প্রায় ৫ কোটি টাকার ফসল উৎপাদন হয়নি। এই সমস্যাটা শুধু জামালগঞ্জেই নয়, সুনামগঞ্জের দিরাইশাল্লা, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর বিভিন্ন উপজেলায় রয়েছে।
এটা প্রধান কারণ নদী ভরাট হয়েছে। হাওরের পানি নিষ্কাশিত হয় নদীর মাধ্যমে, নদী ভরাট হয়ে গেছে। হাওরের অভ্যন্তরীণ যে সমস্ত খাল, বিল, নালা এবং জলাশয় রয়েছে তাও ভরাট হয়ে গেছে। পানির ধারণ ক্ষমতা কমে গেছে এবং নদী, নালা, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় হাওর থেকে পানি সময় মতো নদীতে নিষ্কাশিত হয় না, যার কারণে প্রতি বছরই পলি পড়ছে, নদী ভরাট হচ্ছে, হাওরের জলাবদ্ধতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা হাওরবাসীর পক্ষ থেকে দাবি জানাবো, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হাওরের নদী নালা খননের উদ্যোগ নিয়েছেন, আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে দাবি জানাবো বুড়ো জমি এবং হাওর সংশ্লিষ্ট যেসব নদী রয়েছে, হাওরের পানি নিষ্কাশন হয়, এই সমস্ত নদী দ্রুত খননের উদ্যোগ নিতে হবে। একই সাথে আমাদের সুনামগঞ্জে অনেকগুলো স্লুইস গেট রয়েছে যেগুলো হাওরের পানি নিষ্কাশিত হয়, আবার যখন ফসল কাটার পরে হাওরে পানি প্রবেশ করে অধিকাংশ স্লুইস গেটেই পানি নিষ্কাশনের উপযোগী নয়, অকেজো হয়ে রয়েছে। এসব স্লুইস গেট সংস্কার করতে হবে, নতুন করে স্থাপন করতে হবে এবং নদী খননকেই প্রাধান্য দিতে হবে। নদী ধন্যবাদ। হিমাদ্রি, আপনি তো বেশ কিছু রিপোর্ট করেছেন যে বাঁধ নির্মাণের ক্ষেত্রে এবং নদী খননের ক্ষেত্রে, এবং নদী খননের ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ বোধহয় গত বছর এসেছে বেশ কয়েকটি নদী। কী পরিমাণে বরাদ্দ এসছে এবং নদী খননের সর্বশেষ অবস্থাটা কি আমাদেরকে যদি একটু বলেন? সুনামগঞ্জের নদী খননের কার্যক্রম এখনও চলমান আছে। নদী খননের ক্ষেত্রে সরকার সর্বাধিক প্রাধান্য দিচ্ছে, কিন্তু হাওর এলাকার যে সমস্যাটা হচ্ছে, নদী খনন করতে গেলে পানি হাওরে বা নদীতে পানি থাকতে হয়, সেই পানি যখন কমে যায় তখন ড্রেজার মেশিন আর কাজ করতে পারে না ওইভাবে। সেই জন্য নদী খননের গতিটা অনেকটা ধীর গতি দেখা দিয়েছে। এই সমস্যাটা কাটিয়ে ওঠা গেলে সুনামগঞ্জের নদীগুলি আরও দ্রুত খনন করা যাবে এবং আরও ব্যাপক আকারে নদী খননের উদ্যোগ নিতে হবে, তাহলে সুনামগঞ্জের ফসল রক্ষা পাবে। আপনারা জানেন সুনামগঞ্জ মেঘালয়ের পার্শ্ববর্তী একটা জেলা। এখানে আপনার বৃষ্টিপাত প্রবণ এলাকা। যদি হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিক সময় নির্মাণ না হয় তাহলে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলাকালীন সময়ে অনেক সময় বৃষ্টিপাতে আমাদের ফসল তলিয়ে যায়। কাজে এখন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করতে হবে, সেই বিষয়টাকে যেন সরকার প্রাধান্য দেন। আমরা আজকে দেখে আসলাম যে সাসনার ওখানে যে নদী খনন না হওয়ার কারণে বেশ কিছু নৌজট সৃষ্টি হয়েছে। খলিল, আপনি একটু আমাকে বলবেন, আমরা কেন জানি মনে হচ্ছে যে এই যে হাওরগুলোর যে একটা ব্যবস্থাপনা, এটা টেকসই উন্নয়ন বা টেকসই ব্যবস্থাপনা যেটা, সেটার কোনো জায়গায় কোনো ঘাটতি দেখা দিয়েছে। আমি মনে করছি যে পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন বা আরও যে পিআইসি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটু অভাব আমরা অনুভব করে থাকি বা লক্ষ্য করে থাকি। বাঁধ ভেঙে যায় বা গত বছর আগের বছর আপনার দেখেছেন বা বেশ কয়েকটি পরপরই বাঁধ ভেঙে গেছে। এই টেকসই একটি উন্নয়নের ক্ষেত্রে বা টেকসই বা লাকসই যেটা বলা হয়, কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হাওর উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা রয়েছে, এটা আমরা জানি। সুনামগঞ্জ কেন্দ্রিকও তাদের পরিকল্পনা রয়েছে, নদী খনন, হাওরের ছড়া খনন, বাঁধ, সব বিষয়ে। জেনে আশ্চর্য হবেন যে সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এটা সুনামগঞ্জকে গুরুত্ব দিয়েই করা হয়েছে, কিন্তু 3 বছর আগে এটার উদ্বোধন হয়েছে, এখনও কোনো লোকবল নাই, ভবন পড়ে আছে। তার মানে আপনি বুঝেন যে সমন্বয়ের অভাব নিশ্চিত। এবং আপনি যেটা বললেন যে নদীতে যে আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কয়লা প্রচুর কয়লা আমদানি হয়, যেটা হাওর নদী হয়ে যায়, বিশাল জট। এটা কিন্তু নতুন না, এটা পুরানো সমস্যা এবং প্রতি বছরই আমরা কথা বলি, আজকেও আপনি বলে আসছেন। আমার মনে হয় সরকারের যে উদ্যোগগুলো নেওয়া হয় হাওর উন্নয়নে, যে কোনো বিষয়ে, এটা ফসল রক্ষা হোক, হাওরের জীববৈচিত্র্য, মাছের উৎপাদন বৃদ্ধি, জীবন মানের উন্নয়ন, যে কোনো প্রকল্প যখন নেওয়া হয়, এটার নেওয়া হচ্ছে বা হয়, এটার মনিটরিংটা, এটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। মনিটরিং গুরুত্ব না দিলে, প্রকল্প নিলে সেটা সুফল আমরা পাবো না। আরেকটু কথা বলে রাখি যে সর্বশেষ আমরা প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমাদের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক উনার যে পরিকল্পনা, টাঙ্গুয়ার হাওর 2003 সাল থেকে সরকারের নিয়ন্ত্রণে আসার পর 36 কোটি টাকা সরকার এখানে বরাদ্দ দিয়েছে, কিন্তু মানুষের মধ্যে হতাশা আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না, উনি আরও বরাদ্দ দিতে হাওরের জন্য রাজি। সুতরাং আমি বলবো যে মনিটরিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি আমাকে একটু সংক্ষেপে বলবেন যে নতুন সরকার এসছে, নতুন সরকারের বয়স বেশি দিন হয় না, 2-3 দিন হয়েছে, এবং নতুন সরকারের মধ্যে অধিকাংশ হচ্ছে গিয়ে একেবারে তরুণ বা যারা প্রথম মন্ত্রিসভা যোগ দিয়েছেন। সেই নতুন সরকারের কাছে আপনি সুনামগঞ্জবাসী হিসাবে হাওর উন্নয়ন ব্যাপারে আপনার কি দাবি তুলবেন? আমরা হাওর প্রধান এলাকা, হাওর প্রধান জেলা সুনামগঞ্জ,
সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে নতুন সরকার এবং নতুন সংসদ সদস্য, নতুন মন্ত্রিসভার কাছে দাবি জানাবো, হাওরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় বিশেষভাবে আমি অনুরোধ করব আপনাদের সময় টেলিভিশনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, হাওরের জন্য যেসব প্রকল্প নেওয়া হবে এসব প্রকল্পের সাথে হাওরের সংশ্লিষ্ট উপকারভোগী লোকজনের সাথে কথা বলতে হবে। উপকারভোগী লোকজনের সাথে কথা বলে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা আশাবাদী থাকব বর্তমান সরকার হাওরের উন্নয়নে, হাওরের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে, হাওরের একমাত্র বুড়ো ফসল যে বুড়ো ফসল হানির সুনামগঞ্জে হলে সারা দেশই প্রভাব পড়ে, সেই হাওরের উন্নয়নে হাওর পাড়ের লোকজনের সাথে কথা বলে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি শুনছিলেন যে আমি সুনামগঞ্জ থেকে কথা বলছিলাম, যেখানে প্রতি বছরে বর্ষা এলেই তাদের মধ্যে এক আতঙ্ক দেখা দেয়। বর্ষার সাথে এই আতঙ্ক বাড়তে থাকে, উজান থেকে পানি আসার সাথে সাথে এই আতঙ্ক বাড়তে থাকে এবং এই আতঙ্কের একটি স্থায়ী সমাধান চাচ্ছেন সুনামগঞ্জবাসী, আমরাও চাচ্ছি। এবং এই আড্ডা থেকে আমরা আবার দাবি জানাচ্ছি সুনামগঞ্জের জন্য একটি টেকসই উন্নয়ন প্রকল্পের। রাব্বি, এই ছিল সুনামগঞ্জের আড্ডার সর্বশেষ। বন্দর নগরী হলেও চট্টগ্রামে আছে মাত্র একটি বাস টার্মিনাল। রাজধানী ঢাকা সহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৬৪টি রুট এবং দক্ষিণ ও উত্তর চট্টগ্রামে যাতায়াতকারী ২ লাখ যাত্রীকে রাস্তার ওপর গাড়িতে ওঠানামা করতে হয়। আর এতে নগরীতে বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। সরকারি নানা সংস্থার গড়িমসি আর সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি আধুনিক বাস টার্মিনাল। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ১৯৯৫ সালে নগরীর বহদ্দাহাটে নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি। পরে নগরীর কদমতলীতে রেলওয়ে থেকে ইজারা নিয়ে সীমিত পরিসরে গড়ে ওঠে আরেকটি টার্মিনাল। এরপর আর কোনো টার্মিনাল গড়ে ওঠেনি। অথচ নগরীর ৬০ লাখ লোকের ৪০ লাখের বেশি অন্যান্য অঞ্চলের বাসিন্দা। প্রতিদিন অন্তত ১.৫ থেকে ২ লাখ মানুষ চট্টগ্রামে আসা যাওয়া করে ৩০,০০০-এর বেশি যানবাহনে। বাস টার্মিনালের অভাবে নানা সমস্যা আর ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিক আর যাত্রীদের। টার্মিনালের জায়গা কম, এই জন্য কি রাস্তা রাখতে হয়। রাস্তা রাখতে গেলেও তো এই পুলিশে সমস্যা করে। গাড়ির জন্য এখন কোনো কারণে দাঁড়াতে পারি না, যে ভালো একটা জায়গায় দাঁড়াতে পারি না, যাত্রী নিতে পারি না। যেখানে সেখানে গাড়ি দাঁড়াতে হচ্ছে। স্থায়ী কোনো বাস টার্মিনাল না থাকায় দক্ষিণের গুরুত্বপূর্ণ এই শাহ মানস সেতুর গুলচত্বরকে অঘোষিত টার্মিনাল বানিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে ওঠানামা করানো হচ্ছে যাত্রীদের। নগরীতে এরকম অন্তত ২০টির বেশি অস্থায়ী বাস টার্মিনাল রয়েছে। এতে সৃষ্টি হচ্ছে নগর জুড়ে তীব্র যানজট। পুলিশ প্রশাসনের সমস্যা করে, রাস্তায় যানজট হয়, ব্যারিকেড দেয়। কলেজে তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হয় না, পরীক্ষায় দেরি হয়ে যায় অনেক সময়। এখানে একটা বাস টার্মিনাল হলে আমরা খুব খুশি হব। আন্তরিকতা ও সরকারি সংস্থাগুলো একমত হতে না পারাকে এর জন্য দুষলেন পরিবহন নেতারা। তাদের মধ্যেও নানা দ্বন্দ্ব আছে। কখনো বলে যে সিডিএ করবে, কখনো বলে যে সিটি কর্পোরেশন করবে। তবে আশার আলো, নগরীর বালুচড়া আর বন্দরের টুল প্লাজা এলাকায় 2টি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদের সময়। বন্দরনগরী চট্টগ্রামের বাস টার্মিনালের সমস্যা নিয়ে কথা বলতে কদমতলী বাস স্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন বন্দরনগরীর চট্টগ্রামে প্রায় ৬০ লাখ মানুষের বসবাস এবং উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম মিলে প্রায় 16টির মতো উপজেলা রয়েছে। সেই উপজেলা মানুষ চট্টগ্রাম প্রতিদিন আসা যাওয়া করে। এছাড়া পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ সেখান থেকে হাজার হাজার মানুষ সেখানে আসা যাওয়া করে। আমি যদি বড় দাগে বলতে যাই, সেক্ষেত্রে ঢাকা সহ উত্তর এবং দক্ষিণাঞ্চলে 64 যে জেলা প্রায় 68টির মতো রোড রয়েছে, সেখান থেকেও কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। সব কিছু মিলিয়ে প্রতিদিন কিন্তু চট্টগ্রামে প্রায় 20 থেকে 25 হাজার যানবাহন চট্টগ্রাম নগরীতে প্রবেশ করে। সেক্ষেত্রে বন্দর নগরীতে আছে মাত্র একটি বাস টার্মিনাল, সেটি হচ্ছে বহদ্দাহাটে। আর রেলওয়ে থেকে ইজরা নিয়ে আরেকটি যে বাস টার্মিনাল আমি বসে আছি, এটি হচ্ছে কদমতলীতে। তো আমাদের সাথে এখন রয়েছেন 4 জন অতিথি এই বিষয় নিয়ে আমাদের কথা বলার জন্য। আমার একেবারে ডানে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা, এবং একই সংগঠনের আমার ডানে একই সংগঠনের সাধারণ সম্পাদক অলি আহমদ, এবং আমার বাম পাশে রয়েছে
বাংলাদেশ আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এবং একেবারে বামে রয়েছে আরেকজন শ্রমিক নেতা। আমি প্রথমেই আসলে যাব যে শ্রমিক যে চালক রয়েছে কাছে আমি প্রথমে যাব। আমরা তো বিভিন্ন সময় দেখেছি আপনাদের যে রাস্তায় গাড়ি চলাচলের যে সমস্যা হয়, আপনারা কি ধরনের সমস্যায় পড়েন রাস্তায় গাড়ি চলাচল? আমাদের ভালো একটা বাস টার্মিনাল নাই, আমাদের গাড়িগুলো ভোগান্তির পরে রাস্তায় রাখতে হয়, আমাদের সার্জেন্ট পুলিশে ঝামেলা করে, আপনার বাথরুম নাই, গোসলখানা নাই, আপনার শ্রমিকরা আরাম করতে পারে না, একটা যাত্রী ছাউনি নাই, আপনার এই নানান ধরনের সমস্যার ভিতরে আমরা আছি। রাস্তায় গাড়ি রাখলে যানজট সৃষ্টি হয়, পুলিশের সমস্যা করে। এই মুহূর্তে আমি কথা বলবো আমার পাশে বাম পাশে রয়েছেন আবুল কাশেম। আপনার কাছে আমি জানতে চাই যে আপনাদের কেন দীর্ঘদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে একটি বাস টার্মিনাল পর আর কোনো বাস টার্মিনাল হচ্ছে না, কেন হচ্ছে না এই বিষয়টি? আসলে বেশ কিছুদিন আগে বিগত সরকার আমলে আমাদের একটা টার্মিনালের কথা ছিল। সিডিএ চেয়ারম্যান এবং তৎকালীন মেয়র মঞ্জুর সাথে একটা ভাড়া নিয়ে কেউ বলছে সাগরিয়া রোডে, কেউ বলছে সিটি বাড়ি, এই দ্বন্দ্বের কারণে হয় নাই। আর এই পর্যন্ত আমাদের এমন কেউ তবদিল করে ইদানিং এই সরকার আমলে আমরা আন্তঃজেলা সড়ক পরিবহন সমিতির পক্ষে দিয়ে এবং বিভিন্ন প্রশাসন থেকে আমাদের টার্মিনাল আমরা জোর দাবি দিয়া বিভিন্ন সংগঠন সংস্থার সাথে বসেছিলামও, কিছু আশ্বাসও পেয়েছি। এখন আমার একটি মাত্র কথা হলো, বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। এই জন্য আমি আমার সংগঠনের পক্ষে এবং আমার শ্রমিক ভাইদের পক্ষে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ডিজিটাল যুগে পরিবহনকে আধুনিকতা করতে হলে একটা ডিজিটাল টার্মিনাল প্রয়োজন। গ্রাম অঞ্চলেও বিভিন্ন টার্মিনাল এসে গেছে, আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের 64 থেকে 68 গাড়ি চলাচল বড় আমরা একটা ভালো টার্মিনাল পাই নাই। এটা মালিক সমিতি ইজারাকৃত একটা টার্মিনাল, এখানে সামান্য কিছু আগে গাড়ি ছিল, ওই হিসাবে টার্মিনালটা ইজারা নিয়ে চালাইছে। এখন বর্তমানে আমাদের শ্রমিক বেশি, গাড়ি বেশি, শ্রমিকদের আসার পরে বিশ্রামের ব্যবস্থা নাই, ভালো একটা হোটেল নাই, মশামাছি উপদ্রব হচ্ছে, ভালো টার্মিনাল নেই। কারণ জায়গা হলো সংকুলন, দাদনগুলো করাটাও খুব সময়ের ব্যাপার ছিল বা জায়গা সংকুলন ছিল। এখন আমাদের সংগঠনের পক্ষে বা আমার শ্রমিক ভাইদের পক্ষে আমার আকুল আবেদন থাকবো, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল যুগে আমাদেরকে একটা ডিজিটাল টার্মিনাল হওয়ার জন্য আমি আকুল আবেদন রাখি ওনার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি এখন কথা বলবো আমার ডানে রয়েছে ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদের কাছে। আপনাদের তো বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন প্রশাসন, বিভিন্ন আপনার টার্মিনাল করে দিবে, কী রকম আশ্বাস দিয়ে আপনারা কী আশ্বাস পেয়েছেন? আমরা যতগুলো সরকার এসছে, আমরা প্রত্যেকটা সরকারের কাছে আমাদের এক নম্বরের দাবি ছিল তো আমাদের বাস টার্মিনাল। বিশেষ করে আমরা চট্টগ্রামে আমাদের আপনি যে প্রথমে বলছেন আমরা আজকে যেখানে বসছি এটা কদমতলী বাস টার্মিনাল, এখান থেকে আমাদেরকে সরাইতে অলঙ্কার পর্যন্ত নিয়ে যায় আমাদের বিশেষ করে আন্তঃজেলাগামী। আপনারা জানেন 64 জেলা আমাদের 65 রোডে গাড়ি চলে, সেই আন্তঃজেলা রোডের কোনো গাড়ি আজকে কোনো টার্মিনাল নাই, রাস্তার মাঝে আমরা দাঁড়িয়ে আমরা গাড়ি চালাতে হয়। সরকারের সাথে আমাদের দীর্ঘই চুক্তি হয়েছে, অনেক চুক্তি হয়েছে, কিন্তু আমরা মাননীয় মেয়র মহোদয়, সিডিএ চেয়ারম্যান সাহেবকে আমরা কয়েকবার বলেছি, জেলা প্রশাসককে বলেছি, আমরা বলছি যে আপনারা অতি সত্বর আমাদের জন্য টার্মিনালের জন্য বিশেষ করে আন্তঃজেলাগামী বাস টার্মিনাল, উত্তর চট্টগ্রামের রাঙ্গামাটি, নাজিরহাট, কাকড়াছড়ি এখানে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, ফ্লাইওভার টার্মিনাল, এগুলো আমরা চুক্তি আছে কিন্তু চুক্তি বাস্তবায়ন হয় না। আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আর কতদিন থাকবো? আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উনি ৪র্থবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা মন্ত্রীদের সাথে অনেক চুক্তি করেছি, বিভিন্ন প্রশাসনের সাথে অনেক চুক্তি করেছি চট্টগ্রামের টার্মিনালের জন্য। আমি আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই টার্মিনালের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের একেবারে ডানে রয়েছে সভাপতি, ফেডারেশন সভাপতি মোহাম্মদ মুসা। আপনার কাছে আমরা জানতে চাইবো আসলে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন, সিরিয়া এবং বন্দরসহ বিভিন্ন সংস্থা বাস টার্মিনাল নির্মাণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আপনি কি মনে করেন? আমি সময় টিভির মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা
বিশেষ করে পরিবহন সেক্টরের অন্যতম সমস্যা বাস টার্মিনাল। কেন টার্মিনাল নাই, কেন টার্মিনাল হচ্ছে না, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আজকে আমাদের মধ্যে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে পণ্যবাহী মালামাল যাতায়াত করে। আমরা যেখানে আজকে বসে আছি, এই কদমতলী বাস টার্মিনাল থেকে ঢাকা রোড ধরে, ঢাকা চট্টগ্রাম রোড ধরে, আমি একটু বলতেছি, যে সমস্ত গাড়িগুলো চলে এখানে আমরা যে বসে আছি 30% গাড়ি এখানে সংকুলন হয়, বাদ বাকি 70% গাড়ি রাস্তার উপর রাখতে হয়। এবং এই টার্মিনাল নির্মাণের জন্য আমরা শুধু বাসের জন্য না, প্রতিটি সেক্টরে যাতে বাস টার্মিনাল হয়, পণ্যবাহী গাড়ির জন্য, যাত্রীবাহী গাড়ির জন্য, ট্যাঙ্ক লরির জন্য, উত্তর চট্টগ্রামের জন্য, দক্ষিণ চট্টগ্রামের জন্য, অর্থাৎ সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থার একটা যে উন্নয়ন সেটা যাতে দৃশ্যমান হয় এবং আমাদের পরিবহন শ্রমিকেরা যাতে একটি আধুনিক টার্মিনালের মধ্যে তাদের জীবনযাপন করে থাকতে পারে, গাড়ি চালিয়ে এসে তারা যাতে বিশ্রাম নিতে পারে, এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলাম। আমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। আমার প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে যে সমস্ত সেবা সংস্থা আছে, যেমন আপনি ওয়াসা বলেন, আপনি এই রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বাস্তবতার নিরিখে এই 4টি সংস্থার উপরেই চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেবা দেওয়ার যে সমস্ত ক্ষেত্র আছে দায়িত্বগুলো তাদের উপর বর্তায়। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে কয়েকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে 1995 সালে একটি মহাপরিকল্পনা হয়েছিল এবং 2008 সালে একটি ডিটেল এরিয়া প্ল্যান হয়েছিল। সেখানেও কিন্তু চট্টগ্রামের বাইরে কিন্তু 2 থেকে 3টি টার্মিনাল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমি এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন বাস চালক রয়েছে, তার কাছে আসলে জানতে চাইবো কী সমস্যা তারা পরে সেই বিষয়ে। আসলে আরেকটু আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আসলে আপনি প্রথমেই বলেছেন আর কি সমস্যায় আপনারা আসলে পড়েন? আমাদের গাড়িগুলো রাস্তায় রাখতে হয়, আমাদের গাড়িগুলা সাধারণ পাবলিকও যানজট সৃষ্টি হয়, এরপরে আমাদের ড্রাইভারদের গায়ের দিকে আসে যানজট, পুলিশও আসি আপনার মারধর করে। আপনাকে ধন্যবাদ। আপনি যেই বিষয়টা আসলে বলতে পারি, আসলে তারা যে সমস্যার কথা বলেছেন এবং যে পুলিশ হয়রানির কথা বলেছেন এবং বাস টার্মিনালের পাশে বাস রাখতে পারে না সে বিষয় বলেছেন এবং তাদের বিভিন্ন হয়রানির কথা বলেছে এবং তাদের এই বাস টার্মিনাল যেটি আছে যে সংস্কারের কথা বলেছেন এবং নগরীতে আর বেশ কয়েকটি টার্মিনাল নির্মাণের কথা বলেছেন। তো এই ছিল চট্টগ্রামে আসলে বাস টার্মিনাল নিয়ে যে সমস্যা, সেই যে আলোচনা ছিল সেই আলোচনার শেষ। চট্টগ্রাম নগরীতে বাস টার্মিনালের সমস্যা নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না, ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। এবং চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়, যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ, গুদামে চাল সংকট নেই দাবি মিল মালিকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।